স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি, 3 দেশের সতর্কতা। এবারে বিস্তারিত। স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসকদের এই আহ্বান জানান তিনি। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার। আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে দেশের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক শুরুতেই অসুস্থ অবস্থায় তার মা খালেদা জিয়াকে সেবা প্রদান করায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ৫১ বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই ৫১-র ৩১ শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে ২০ শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চাইছি। আমরা সারা বাংলাদেশে ৫টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল, বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা এগুলা এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 2টি ছাত্রী হোস্টেলের। খোঁজখবর নেন হোস্টেলের ভবন নির্মাণ বিষয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর যুদ্ধে নেতৃত্ব দেয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবে শনিবার সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার। তিনি বলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করে তারা জনগণকে সংগঠিত করেছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের অকপটে স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন। জাতির সামনে তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অনুষ্ঠানে স্বাধীনতার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলে পানিতে ডুবেও পাহাড় ধসে গত 7 দিনে শুধু কক্সবাজারে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাণহানির ঘটনা ঘটেছে মৌলভীবাজার ও চট্টগ্রামেও। চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 5 দিন ধরে পানিবন্দী রয়েছে চট্টগ্রামের অন্তত 5 লাখ মানুষ। হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগের অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢলে বিপদসীমা ছাড়িয়েছে সিলেট বিভাগের 6 নদীর পানি। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে প্রবল বেগে মনু নদীর বাঁধ ভেঙে কোমলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাজধানীর আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংস্থাটি বলছে, আগামী 2-3 দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 106 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে। ধাপে ধাপে বৃষ্টি কমে যাচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্র বন্দরগুলোর জন্য আজও 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েকটি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পাহাড়ি এলাকার যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটাই হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটাই কমে যাবে। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে, যে বৃষ্টির কারণে সবচেয়ে আমার নদীতে পানি বাড়ে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। যে বৃষ্টিটা হবে এটা বিশেষ করে আমাদের অভ্যন্তরের এলাকায়, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গাতে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 3 নারী এবং জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে পাটগ্রামে বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে ওই 3 নারীকে বাংলাদেশে পুষিনের সময় বিজিবি ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই 3 নারী ভারতের সীমান্ত থেকে প্রায় 150 গজ ভেতরে অবস্থান করছেন। অন্যদিকে ভোর 4টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়। তারাও সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি। বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে রাজধানীর দারুস-সালাম এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ শিকদারকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং 2023 সালের ডিসেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 2024 সালের 6 আগস্ট কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের পর অন্য বন্দীদের সঙ্গে কারাগার থেকে পালিয়ে যান তিনি। 2021 সালে হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আবদুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 থেকে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিল। সে পরবর্তীতে 6 আগস্ট পলায়ন করে। যে বাকি যে পলাতক আসামিদের তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষের ক্ষুধা নিবারণের পাশাপাশি তারা যাতে সঠিক পুষ্টি উপাদান পায় তা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা বলেন, পুষ্টির ক্ষেত্রে বিভিন্ন বয়স ও জেন্ডার বিষয়ে সচেতন থাকতে হবে। বয়স ও জেন্ডার অনুযায়ী পুষ্টির চাহিদা ভিন্ন হয়। আয়োজকরা বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন এই প্রকল্পে 600 উপকারভোগীর খাদ্যের পুষ্টিমান উন্নয়নের জন্য কাজ করলেও বর্তমানে তারা বছরে 20 লাখ মানুষের মধ্যে যে রান্না করা খাবার বিতরণ করে সেখানেও তারা এই পুষ্টিকর মান অনুসরণ করে। এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির মান উন্নয়নে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন আলোচকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বর্ষণ প্রচণ্ড বেগে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি।
ঝড়টি তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যা ও ভূমিধসের বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। ওকিনাওয়া প্রিফেকচারের অংশ ইশুগাকি দ্বীপে ঝড়ের তাণ্ডবে রাস্তায় ধ্বংসাবশেষ উঠতে দেখা গেছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে হাতে গোনা কয়েকটি গাড়ি ছাড়া রাস্তাঘাট ছিল জনশূন্য। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, যার কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 144 কিলোমিটার। কর্তৃপক্ষ ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 198 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে। ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 4000 ছাড়িয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত 4118 জন নিহত এবং 16740 জন আহত হয়েছেন। উপকূলীয় লা গুয়াইরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আর হাজারো মানুষ এখনও নিখোঁজ। রিক্টার স্কেলে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে। জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিলেও স্বজনদের মরদেহের খোঁজে এখনও ধ্বংসস্তূপে অপেক্ষা করছেন অনেক পরিবার। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। শনিবারের নির্ধারিত আলোচনায় তেহরানকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের দাবি, ইরান স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানোর ঘটনা ছিল ভুল। এর দায় তারা একটি উগ্রপন্থী গোষ্ঠীর উপর চাপিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, হরমুজকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বাস্থ্যসেবা আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি, 3 দেশের সতর্কতা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।